আমি সব সময় রান্নাগুলি সহজভাবেই করার চেষ্টা করি। আজও রান্না করছি মূলা দিয়ে রুই মাছ, কলমি শাক ভাজা, মুসুরির ডাল রান্না করেছি, আরো ২-১টা পদ। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। এক মুঠো কলমি শাক এনে উনি বেছে কুটে রেখেছিলেন। আমি আবার দেখে শুনে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে কুচিয়ে নিচ্ছি। তবে এই বড় পাতার কলমি শাকগুলো আমার কাছে খেতে একটুও ভালো লাগে না। তাই ওনার জন্য শুধু রান্না করব, আমি খাবো না। কলমি শাক কাটা হয়ে গেছে, এখন মূলা কেটে নিচ্ছি। মূলার উপরের খোসাটা পাতলা করে ফেলে দিব। এখন সারা বছর মূলা পাওয়া যায়, তবে নতুন মূলা হলে উপরের খোসা ফেলতে হয় না। এগুলোর উপরের খোসাগুলো একটু ময়লা থাকে, তাই ফেলে দিচ্ছি। আগে কার্তিক অগ্রহায়ণ মাসে নতুন মূলা বের হলে ওই মূলা দিয়ে তরকারি রান্না করলে কত চমৎকার লাগতো। মূলাগুলিও দেখতে খুব সুন্দর সাদা থাকতো। আর এখন সারা বছর মূলা পাওয়া যায়, কিন্তু উপরের খোসাটা থাকে ময়লা, এটা সবসময় ফেলে দিতে হয়। খোসা ছাড়িয়ে ২টা মূলা এভাবে কেটে নিচ্ছি। রান্না করব রুই মাছ দিয়ে। মূলাতে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখছি। যতক্ষণে অন্যান্য কাজগুলো সেরে নেব ততক্ষণে মূলাটা খুব সুন্দর মতো নরম হয়ে যাবে আর মূলার গন্ধটাও চলে যাবে। বড় একটা রুই মাছের পেটির এক সাইড আছে, এটা ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছি, নরমাল হয়ে গেছে। এখন কেটে নেব ছোট ছোট করে। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। রুই মাছের পিসগুলোতে লবণ মাখিয়ে ভালো করে ধুয়ে নেব। রান্নার জন্য কয়েকটা পিস নিয়েছি। স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গুঁড়ো মরিচ, কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচামরিচ দেব। মূলাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন লবণ দিয়ে মেখে রাখাতে মূলাগুলো কি সুন্দর নরম হয়ে গেছে। পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। প্রথমে মাছের পিসগুলো ভালো করে মাখিয়ে নেব, এরপর মূলা দেব। মূলা দিয়েও আবারও মাখিয়ে নিচ্ছি। রান্না বসিয়ে দিলাম। তেল গরম হলে কুচানো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব। এরপর মাখানো মাছগুলো দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে ফোড়নের সাথে সবকিছু মিশিয়ে দিয়ে একটু ছড়িয়ে দেব, তারপর ঢেকে ঢেকে রান্না করব। মাছের পিসগুলোতে যেন একটু দাগ লাগে, তার জন্যই এভাবে ছড়িয়ে দিচ্ছি। 4-5 মিনিট ঢেকে অল্প তাপে রান্না করার পর মাছের পিসগুলো নিচ দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এখন উল্টিয়ে দিচ্ছি। লালচে হয়ে গেছে দেখুন। এবার ফোটানো গরম জল দেব। পরিমাণ মতো ঝোল দিয়ে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি। এরপরে ঢেকে অল্প তাপে আরও 3-4 মিনিট রান্না করব।
এগুলি একেবারেই আমার নিজস্ব রান্না, নিজের মনের মতো করে রান্না করি ঘরোয়া রান্নাগুলি। মুসুরির ডালে ফোড়ন দেওয়া হয়ে গেছে, অল্প করে মুসুরির ডাল রান্না করলাম পাতলা করে। এদিকে মাছ রান্নাও হয়ে গেছে, কুচানো ধনেপাতা দিয়েছি। ঝোলটা এরকমই মাখো মাখো রাখবো, আর কমাবো না। এবার নামাবো। এবার কলমি শাক রান্না করব। তেল গরম হলে কুচিয়ে ছেঁচে রাখা রসুন দিলাম। ছোট সাইজের 3টা রসুন কুচিয়ে ছেঁচে রেখেছিলাম। এখন দিলাম কুচানো কাঁচামরিচ। 3-4টা কাঁচামরিচ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম একসাথে। দুইটাই ভালোভাবে ভেজে নেব। এবার শাকগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়েছি। খুব সুন্দর মতো নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে দেব। একটু দ্রুত গতিতে দেখাচ্ছি। কলমি শাক এভাবে ভাজা করলে খুব ভালো লাগে, কিন্তু আজ কলমি শাক আমি মনে হয় খেতে পারবো না। বড় পাতার কলমি শাকগুলো আমার কাছে একটু ভালো লাগে না খেতে। 2 রকমের কলমি শাক আছে। একটা হলো সরু পাতার কলমি শাক, ওটা খুব ভালো লাগে। এটা তেমন ভালো লাগে না। আরেকটা আছে জলে হয় বা পুকুরে হয়, ওই কলমি শাকটা বেশি ভালো, ওটাও খেতে ভালো লাগে। রান্নাবান্না শেষ। এখন দিনের প্রায় 12টা বাজে। ঘরের কিছুটা কাজ সেরে নিয়েছি। হঠাৎ মনে পড়ল ভিনেগারের কথা। গত পরশুদিন কোকোনাট ভিনেগার বানানোর প্রসেসটা করে রেখেছিলাম, তো ঢাকা দিয়ে রেখেছি বয়মে। আজ ছেঁকে নেব। একদিন পর পর কোকোনাট ভিনেগার এভাবে ছাঁকতে হবে। এই ভিনেগারও তৈরি করতে প্রায় 45 দিন সময় লাগবে, তাই এখন থেকে প্রসেস করে রাখছি। আমার ঘরে ভিনেগারও নাই, তাই চিন্তা করলাম আপেল সিডার ভিনেগার উইথ মাদার, এটা তো আমি সব সময় বানাই এবং ঘরে সব সময় থাকে, ওটা খাই। এবার কোকোনাট ভিনেগার বানাবো। গত পরশুদিন একটা নারিকেল এনেছিলেন। নারিকেলটাকে ভেঙে কুড়িয়ে একটু ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়েছিলাম। এরপরেই ফোটানো গরম জল ঠান্ডা করে ওই জলটা দিয়ে প্রসেস করে রেখেছিলাম। এভাবে করে একদিন পর পর ছাঁকিয়ে নিতে হবে। কোকোনাট ভিনেগার উইথ মাদার, এই ভিনেগার তৈরির পুরো পদ্ধতিটা আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব। আগে পুরো ভিনেগারটা তৈরি করে নিই, তারপরে শেয়ার করব। আমি ভিডিও করে করে রেখে দিচ্ছি। যে কোনো ভিনেগার তৈরিতে স্টিল বা লোহার কোনো কিছুই ব্যবহার করা যাবে না, তাই আমি কাঠের খুন্তি ব্যবহার করছি আর কাঁচের জিনিস ব্যবহার করছি। প্লাস্টিকের জিনিস ব্যবহার করা যাবে, তাই আমি প্লাস্টিকের ছাঁকনি দিয়েই ছেঁকে নিচ্ছি। একদিন পর পর ভিনেগারটাকে এভাবে করে ছেঁকে পাত্রটাকে ধুয়ে রোদ্রে শুকিয়ে আবার ওই পাত্রে ভিনেগার রাখতে হবে। তাই আমি ঘরের বিছানার উপরেই বয়মটাকে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকাতে দিয়েছি। ভিনেগারগুলো ঢেকে রেখেছি। কাচের জগে এবং কাচের বাটিতে ছেঁকে রেখেছিলাম। এভাবে করে একদিন পর পর 21 দিন ভিনেগার ছেঁকে বয়ম পরিষ্কার করে রোদে শুকিয়ে আবার রাখতে হবে। ভিনেগার তৈরি সম্পন্ন হলে পুরো প্রক্রিয়াটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সব কিছু ভিডিওতে ধারণ করে রাখছি। 30-40 মিনিটের জন্য ভিনেগারটা জগে ঢেলে রেখেছিলাম। এরই মধ্যে লেয়ার পড়ে গেছে, নিচে একটা উপরে একটা। আজ মাত্র 3 দিন হলো। 1.5 মাসের মতো সময় লাগবে বা 45 দিন সময় লাগবে। এভাবে করে প্রতি একদিন পর পর ছেঁকে নেব। আস্তে আস্তে যত দিন যাবে কোকোনাট ভিনেগারের ওই বয়মের তলানিতে মাদার জমে যাবে। 21 দিন পর পরিষ্কার সুতির কাপড় দিয়ে এই ভিনেগারটা ভালোভাবে ছেঁকে নেব। তারপর বয়মটাকে ধুয়ে রোদে শুকিয়ে আবার ওই ভিনেগারটা বয়মে রাখবো আরও 21 দিন। 21 দিন পরেই এটা খাওয়ার উপযোগী হবে। প্রতিদিন দুপুরে খাওয়ার আগে 1 চা চামচ ভিনেগার কুসুম গরম জলে মিশিয়ে খেয়ে নিলে পেটে আর কোনো সমস্যা হয় না। যে ধরনের খাবারই খাওয়া হোক,
পেটে কোনো গ্যাস হবে না। তবে খাবারটা রান্না করতে হবে ভালো তেল দিয়ে, সাদা তেল বা বিষাক্ত কোনো তেল দিয়ে নয়। ভিনেগারে যে মাদার বা গুড ব্যাকটেরিয়া আছে, এটা আমাদের পেটের জন্য এবং শরীরের জন্য খুবই উপকারী, খুবই উপকার করে। এখন দিনের 4টা বাজে, আমরা দুপুরের খাবার খেতে বসলাম। 1টার দিকে হলুদ চা খেয়ে অল্প চিড়া খেয়েছিলাম দুইজনে, তাই ক্ষুধাও লাগছে না। এখন ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে সবকিছু গুছিয়ে তারপর আমরা খেতে বসলাম। কিছুক্ষণ আগে বড় সাইজের একটা আলু গোল গোল করে কেটে ভেজে নিয়েছি, সাথে কয়েকটা চীনাবাদামও তেলে ভেজে নিয়েছি। আমি শাক খাবো না, তখন চিন্তা করলাম আমি কি দিয়ে খাবো। প্রথমেই মাছ দিয়ে খেতে ভালো লাগবে না, তাই কিছুটা চীনাবাদাম আর একটা আলু ভেজে নিয়েছি। ওনাকেও কয়েক পিস দিয়েছি। উনি চীনাবাদাম এখন খাবেন না, বলছেন পরে খাবো, রেখে দাও। যে কোনো শাক সবজি আমি খুবই পছন্দ করি, কিন্তু আজ কলমি শাকটা আমার পছন্দ হয় নাই। বড় পাতার কলমি শাকগুলো খেতে আমার কাছে যেমন কিরকম একটা কষকষ লাগে, এ কারণে আমি খাই না। 1 মুঠো শাক রান্না করেছি, ওনাকে অর্ধেকটা দিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি, এটা আগামীকাল খাবে। সকালবেলায় ভাত রান্না করে আজ কয়দিন একটা টাওয়েল দিয়ে মুড়িয়ে রাখি, ভাতের পাতিলটা একেবারে গরম থাকে। সেই সকাল 9টার আগে ভাত রান্না করেছিলাম, এখনো ভাতটা কিন্তু একেবারেই গরম। গরম ভাতের সাথে আলু ভাজা, চীনাবাদাম ভাজা, তেলে ভাজা ধান্যা মরিচ মাখিয়ে খেতে খুবই ভালো লাগছে। কয়েকটা ধান্যা মরিচ তেলে ভেজে রেখেছিলাম, অনেক ভালো লাগছে খেতে। উনি আবার শাকের সাথে রসুন খাচ্ছেন। পাট শাক বা কলমি শাক ভাজার সাথে কাঁচা রসুন খেতে খুব ভালো লাগে। আপনাদেরকে দেখানোর জন্য কোনো কিছুই সাজিয়ে বা অতিরিক্ত কিছুই করি না। আমরা প্রতিদিন যা খাই, যা আমাদের ভাগ্যে আছে, ওটাই আমরা রান্না করি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। দুপুর থেকে শুধু ভাবছি আমি কি দিয়ে খাবো। তখন ভাবলাম একটা আলু ভেজে নেই। ঘরে শুটকি আছে, বিভিন্ন ধরনের আইটেম তৈরি করার সুযোগ আছে, কিন্তু মন চাইলো গরম গরম আলু ভাজা সাথে চীনাবাদাম ভাজা দিয়ে ভাত খেতে। ওই রকমই করে নিলাম, তৃপ্তি মতো খাচ্ছি। কি যে মজা লাগছে, কি যে ভালো লাগছে, আমাদের খাওয়া দেখে নিশ্চয় বুঝতে পারছেন। মন চাইছে শুধু এটা দিয়েই খাই। চাষের যে কোনো মাছ, রুই মাছ অথবা যে কোনো মাছ হোক, আমার কাছে খেতে একটু আগ্রহ লাগে না। মূলা দিয়ে মাছের তরকারিটা রান্না করেছি, উনি খেয়ে বলবেন কেমন হয়েছে। চারিদিকে ভীষণ শব্দ, এ কারণেই ওই শব্দটা আপনাদেরকে শোনাচ্ছি না। নিজের কাছে খারাপ লাগে। ভালো হয়েছে। উনি বলছেন খুবই চমৎকার হয়েছে। নতুন নতুন মূলা বের হলে আমার মা এই নতুন মূলা দিয়ে যে কোনো মাছের মাখো মাখো করে ঝোল রান্না করতো, এভাবে করে কি যে ভালো লাগতো খেতে। মায়ের ওই রান্নাগুলির স্বাদ কখনোই ভুলতে পারি না, মনে হচ্ছে যেন সেদিন খেলাম। তাই মাঝে মাঝে ওভাবে করে রান্না করি। আসলে খুবই চমৎকার হয়েছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে জানতে ইচ্ছে করছে আজকের সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে, কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে।